ক্রিম তেতো হয়ে যাচ্ছে, ক্রিমের মধ্যে আমরা কোন কালারটা ব্যবহার করব, লিকুইড কালার নাকি জেল কালার? এই কনফিউশনটা কিন্তু আমাদের মতো হোম বেকার্স বা এই প্রফেশনে যারা যুক্ত হয়েছে সবারই কিন্তু একটা কমন কোশ্চেন। যখনই কাস্টমার ডিমান্ড করে যে খুব ডিপ কালারের মধ্যে আমাদের ক্রিম চাই, তখনই আমাদের মাথায় একটা টেনশন আসে, অতিরিক্ত কালার ব্যবহার করার জন্য ক্রিমটা তো তেতো লাগবে না? তো এই সমস্ত কনফিউশন একটা ভিডিওতে আমি তোমাদের দূর করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, তাহলে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করেছি অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। আজকে রেডি করব হাফ পাউন্ডের একটা বার্থডে কেক। হাফ পাউন্ড কেকের জন্য কতটা তোমাদের স্পঞ্জ লাগবে, কতটা ক্রিম লাগবে, সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকে তোমাদেরকে ওয়েট মেজারমেন্টের সাথে দেখাবো। তো প্রথমে আমি এখানে 5 ইঞ্চি টিনের মধ্যে একটা কেকের স্পঞ্জ নিয়েছি। আর হাফ পাউন্ড কেকের জন্য কিন্তু আমাদের কেকের স্পঞ্জটা খুব বেশি হাইটের দরকার হয় না। হাফ পাউন্ড কেকের সবসময় 2টো লেয়ার করলেই কিন্তু আমাদের হাফ পাউন্ড হয়ে যায়। যদি এর থেকে বেশি আমরা 3টে লেয়ার করতে চাই, তখন কিন্তু আমাদের হাফ পাউন্ড কেকটা ওয়েটে অনেকটা বেড়ে যায়। এরপর চলো হাফ পাউন্ড কেকের যে স্পঞ্জটা আছে সেটা কত গ্রাম ওয়েট। মোটামুটি আমরা 110 গ্রামের মতো কেকের স্পঞ্জটার ওয়েট রাখবো। 100 গ্রাম হলেও কোনো অসুবিধা নেই। এরপর কতটা ক্রিম লাগবে আমাদের কেকটাকে ফিল করার জন্য, সে ইনসাইড ফিলিং এবং ফাইনাল আইসিংয়ের জন্য, এখানে আমি টোটাল নেব 100 গ্রামের মতো ক্রিম। আজকে যে ক্রিমটা ব্যবহার করছি সান হুইপ কোম্পানি, তোমাদের কাছে যে ক্রিমটা অ্যাভেলেবেল থাকবে সেই ক্রিমটাই ব্যবহার করবে। তো প্রথমে আমি এখানে ওয়েট মেজারমেন্ট করেই নিচ্ছি, কারণ প্রতিটা জিনিস যদি আমরা মেজারমেন্ট করে নিই তাহলে আমাদের কতটা ইনগ্রিডিয়েন্টস, কতটা ম্যাটেরিয়াল লাগলো, আমাদের খরচের হিসাবটাও কিন্তু ক্যালকুলেশন করতে ঠিক সুবিধা হয়। এরপর যে 100 গ্রাম ক্রিমটা নিয়েছিলাম ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে একদম টাইট স্টিপ পিক আসা পর্যন্ত আমি এখানে বিট করে নিয়েছি। শুরু করব এক এক করে কেকের আদার ডেকোরেশন। প্রথমে নেব একটা বাটির মধ্যে অল্প জল, তার মধ্যে অ্যাড করব পাইনঅ্যাপেল ক্রাশ। মালাসের পাইনঅ্যাপেল ক্রাশ এখানে আমি 1 চামচ অ্যাড করলাম। এই জলের সাহায্যে কেকটাকে সোক করব। আমরা যে ফ্লেভারের কেক রেডি করব সেই ফ্লেভারের ক্রাশ যদি আমরা জলের মধ্যে একটু গুলে নিই, তাহলে কিন্তু কেক সোকিংয়ের সময় কেকের টেস্টটা কিন্তু আরও বেটার আসে। চাইলে তোমরা এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। আজকে আমি রেডি করছি পাইনঅ্যাপেল কেক। পাইনঅ্যাপেল কেকটা আমি টপ পোর্শনটা কেটে রিমুভ করে দেবো, কারণ আমার আজকে বেকিং টাইমটা একটু এক্সট্রা হয়ে গেছে, তার জন্য আমার টপ পোর্শনটা একদম হার্ড হয়ে গেছে। টপ পোর্শনটা কেটে রিমুভ করে দেওয়ার পর কেকটাকে একদম মাঝখান থেকে সমান ইকুয়ালি আমি কেটে নেব। আর ব্রেড কাটার নাইফের সাহায্যে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু সবসময় টার্ন টেবিল লাগবে তা কিন্তু নয়, টার্ন টেবিল ছাড়াও কিন্তু আমরা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের স্পঞ্জ কেটে নিতে পারি। আর এই কেকের স্পঞ্জটা আমি রেডি করেছিলাম কি করে সেটা আমি এরপর রেডি করব পাইনঅ্যাপেল কেকের ইনসাইড ফিলিং। তার জন্য একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ আমি হুইপ ক্রিম নিয়েছি, আন্দাজ মতো নিতে পারো। আর যদি তোমরা সম্পূর্ণ মেজারমেন্টের সাথে দেখতে চাও যে একটা কেকের ইনসাইড ফিলিং করতে আমাদের কত গ্রাম ক্রিম লাগে, সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব ইনসাইড ফিলিংয়ের মধ্যে কতটা ক্রিম আমরা ব্যবহার করছি। এরপর দেখো আমি দিয়ে দিলাম পাইনঅ্যাপেল ইমালশন। পাইনঅ্যাপেল ইমালশন না থাকলে তোমরা এখানে পাইনঅ্যাপেল এসেন্স আর তার সাথে অন ড্রপ ইয়েলো ফুড কালার, তার সাথে মালাসের পাইনঅ্যাপেল ক্রাশ। এর সাথে আরও একটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, মালাসের পাইনঅ্যাপেল ফিলিং। ফিলিংটা আমার কাছে ছিল না এখন, আর যেখান থেকে আমি কেকের ম্যাটেরিয়ালটা কিনি সেই দোকানেও অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি এখানে অ্যাড করলাম। এরপর কেকটাকে আমি সোকিং করে নিয়েছিলাম, এই পার্টটা আমার কোনো কারণে মিস হয়ে গেছে। তো সোক করা হয়ে গেলে এর মধ্যে আমি যতটা কেকের ফিলিংয়ের ক্রিম রেডি করেছিলাম সম্পূর্ণ আমি দিয়ে দেবো কেক বেসের উপরে। দেওয়া হয়ে গেলে একটা ব্যালেন্স নাইফের সাহায্যে খুব ভালো করে কেকটার উপরে ছড়িয়ে দেবো। এর মধ্যে তোমরা চাইলে আবার করে 1 চামচ ক্রাশ দিতে পারো, কিন্তু এখানে আর দেওয়ার কোনো প্রয়োজনই, কারণ এটা হাফ পাউন্ড কেক, অতিরিক্ত জিনিস অ্যাড করে কিন্তু আমাদের ওভার ওয়েট করার দরকার নেই। দিয়ে দেবো 1 চামচের মতো হোয়াইট চকো চিপস। হোয়াইট চকো চিপস না থাকলে তোমরা হোয়াইট কম্পাউন্ড সামান্য একটু গ্রেট করে দিলেও চলবে, কারণ যে কোনো ফ্রুট কেক ফিলিংয়ের মধ্যে যদি আমরা হোয়াইট চকলেট গ্রেট করে কিংবা হোয়াইট চকো চিপস অ্যাড করি তাহলে সেই কেকের কিন্তু বেটার টেস্ট আসে। সেকেন্ড লেয়ারটা রাখলাম, মানে কেকের এটাই লাস্ট লেয়ার, এটাকে ভালো করে সোক করে নিয়ে ক্রাম কোটিং করে নেব। এরপর বন্ধুরা আসি আমি কি করে কেকের স্পঞ্জটা রেডি করেছি। স্পঞ্জ তোমরা এগ দিয়েও রেডি করতে পারো বা এগলেসও রেডি করতে পারো। গত দিনের আমি যে এগলেস কেকের প্রিমিক্সের ভিডিওটা আপলোড করেছিলাম সেই প্রিমিক্স আমি এখানে নিয়েছি 90 গ্রাম।
বা তোমরা 100 গ্রাম নিলেও কোনো অসুবিধা নেই। তার সাথে একটা ডিম, সামান্য একটু জল হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করেই কিন্তু আমি কেকের স্পঞ্জটা রেডি করেছি। তোমরা চাইলে এগলেস প্রিমিক্স, যেটা আমি গতদিন রেডি করে তোমাদেরকে দেখিয়েছি, সেই প্রিমিক্সও তোমরা 100 গ্রাম নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে কেক ব্যাটার রেডি করে তোমরা 5 ইঞ্চি মোল্ডে ঢেলে বেক করে নিলেও কিন্তু তোমাদের এগলেস কেক রেডি হয়ে যাবে। আর যদি চাও সেই প্রিমিক্সের মধ্যে ডিম দিয়েও কিন্তু তোমরা এগ ভার্সানটাও রেডি করতে পারো। তো যে প্রিমিক্সটা আমি তোমাদের শেয়ার করেছি সেই প্রিমিক্সের সাহায্যে তোমরা দুটো ভার্সানই রেডি করতে পারো। আর এখানে আমার কেকটা সম্পূর্ণ ক্রাম কোটিং হয়ে গেছে। আটের বোটে আমি তুলে নিলাম টার্ন টেবিল থেকে, নিয়ে কেকটাকে 5 মিনিটের জন্য রাখবো নর্মাল ফ্রিজে সম্পূর্ণ চিলড হওয়ার জন্য। অন্যদিকে দেখো আমাদের 100 গ্রাম ক্রিমের মধ্যে এতটাই ক্রিম বেঁচে আছে। এই ক্রিমের থেকে আমি কিছুটা ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে তুলে নেব, কারণ এই ক্রিমের সাহায্যেই আমরা লিখবো বা কেকের সাইড পোর্শনে বর্ডার দেব। তার জন্য আমি একটা পাইপিং ব্যাগে আগে থেকে তুলে নিলাম। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কেকের কালারিং। কোন কালারটা আমরা ইউজ করব যাতে আমাদের কেকের তেতো ভাবটা না আসে। তো এখানে আমি ব্যবহার করব সমস্ত কালারই লিকুইড কালার। তোমরা চেষ্টা করবে সবসময় লিকুইড কালারটা ব্যবহার করার। লিকুইড কালারটা একটু বেশি পরিমাণে আমাদের ব্যবহার করতে হয়, জেল কালারটা অ্যাভয়েড করলেই ভালো। কারণ বড় বড় বেকারিতে যে কালারগুলো ব্যবহার করে থাকে তোমরা দেখবে সবসময় ওরা লিকুইড কালার ব্যবহার করে। জেল কালার ব্যবহার করলে আমাদের একটাই অসুবিধা হয়, কেকের ফাইনাল আইসিং করার ফলে যখন আমরা ফ্রিজে রেখে দিলাম তখন দেখবে অনেক সময় কেকের মধ্যে একটু সামান্য ফুটফুট ভাবটা আসে। এতে কেন আসছে? কারণ আমরা কেকের ক্রিমটা ভালো করে বিট করিনি, আর হয়তো কিছু জেল কালারের পার্টিকেলস আমাদের ক্রিমের মধ্যে দানা ভাবটা থেকে গেছে, তার জন্য ওই ফুটফুট ভাবটা। এই সমস্যার সম্মুখীনটা আমি 1 থেকে 2 বার হওয়ার পরেই আমি এই সলিউশনটা বের করলাম যে কেকের কালারের মধ্যে আমি সবসময় লিকুইড কালারটাই ব্যবহার করব, জেল কালার ব্যবহার করব না। যদি একটা ফাইনাল আইসিং কেকের উপরে যখন ওরকম ধরনের ফুটফুটটা ফুটে উঠবে তখন আমাদের কাস্টমার রিভিউটা কিন্তু খুব খারাপ আসবে। কাস্টমার সেটা স্যাটিসফাই হবে না, ভাববে আমাদের কেকের মধ্যে অতিরিক্ত পরিমাণে কালার আমরা ব্যবহার করেছি। ওই ফুটফুটগুলো ফুটে ওঠার জন্য কিন্তু অনেক সময় আমাদের কেকের ক্রিমটা তেতো লাগে। তো তোমরা যখনই কেক র মেটেরিয়াল শপে যাবে চেষ্টা করবে তোমরা বেকার্সভিলা কোম্পানি বা যে কোনো কোম্পানির তোমরা লিকুইড কালারটা কেনার। আর লিকুইড কালারটা আমরা যখন ক্রিমের মধ্যে মিক্সড করব হয়তো মনে হবে আমাদের ক্রিমটা একটু লিকুইড ফর্মে আসছে, তো এতে প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা ক্রিম আর কালার মিক্সড হয়ে গেলে ক্রিমটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর ক্রাম কোটিং করেই কিন্তু আমরা কেকটাকে সম্পূর্ণ চিল্ড করে নেব, তাহলে দুটো ক্রিম যদি চিল্ড থাকে তাহলে আমাদের ফাইনাল আইসিংয়ের কোনো অসুবিধা হবে না। এরপর যতটা আমি ক্রিম বানিয়েছিলাম সম্পূর্ণ ক্রিমটাই কিন্তু আমি দিয়ে দিলাম কেকের উপরে। আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে 10 মিনিট পরেই বের করেছি। এরপর চলো কোনো পাইপিং ব্যাগ ছাড়াই কিন্তু আমরা শার্প এজের ফিনিশিং দেব। তোমরা যারা বিগিনার্স আছো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে এতে তোমাদের হাতের স্পিডটা খুব ভালো আসবে। প্রথমে টপ পোর্শনে ক্রিম রাখবো, ছোটো সাইজের ব্যালেন্স নাইফের সাহায্যে টেনে টেনে কেকের চারিদিকটা ছড়িয়ে দেবো। এরপর কেকের সাইডে যে ক্রিমগুলো পড়ে যাচ্ছে সেই ক্রিমগুলো আবার ব্যালেন্স নাইফের সাহায্যে আস্তে আস্তে আমি কেকের গায়ে কভার করে দেবো। কভার করা হয়ে গেলে ব্যালেন্স নাইফটা 1-2 বার ঘুরিয়ে নেব। নেওয়া হয়ে গেলে দেখবে মোটামুটি একটা ফিনিশিং এসছে। তারপর নেব স্ক্রেপার। স্ক্রেপারের বদলে তোমরা নিতে পারো এটিএম কার্ড। যতক্ষণ না আমাদের কেকে একদম পার্টিকুলার শার্প এজের ফিনিশিং আসছে ততক্ষণ আমরা স্ক্রেপার ব্যালেন্স নাইফের সাহায্যে টপ পোর্শন সাইড পোর্শন এইভাবে ঘোরাতে থাকবো, কারণ এই কাজটা করতে কিন্তু একটু সময় লাগে। আর এটা যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের কেকের শার্প এজের ফিনিশিংটা আসবে। এখানে আমাদের কিন্তু খুব আলতো হাতে ধৈর্যের সাথে কাজটা করতে হবে, এখানেই আমাদের একটু অধৈর্য হলে হবে না। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে থাকবো আর হাতের সাহায্যে স্ক্রেপারটা ধরে সাইড পোর্শনটা আমি ফিনিশিং দিয়ে দিলাম। অন্যদিকে আমরা সবসময় ক্রিমের যখন ফিনিশিংটা দেব পাশে একটা ভেজা কাপড় রাখবো বা গ্লাসে আমরা গরম জল রাখতে পারি। গরম জলের মধ্যে আমি ব্যালেন্স নাইফটা ডিপ করে নিয়েই ভেজা কাপড়ে মুছে আবার কেকের উপরে যে টপ পোর্শনটা আছে সেটাকে ফিনিশিং দেবো। এইভাবে যদি কাজটা করি তাহলে দেখবে আমাদের কোথাও মানে আনফিনিশ পার্ট থাকবে না, কেকের কিন্তু সম্পূর্ণ ফিনিশিং চলে আসবে। এরপর কেক বোর্ডের গায়ে যে ক্রিমটা লেগে আছে তার জন্য দেখো ভেজা কাপড়টার গায়ে আমি ছোটো সাইজে ব্যালেন্স নাইফটা ঢুকিয়ে কেকের বোর্ডের সাইডে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের বোর্ডটাকে একদম আমার কেকটা সম্পূর্ণ ফাইনাল আইসিং কমপ্লিট হয়ে গেছে। আর এই কেকটার সাথে আমার একটা প্রচুর বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমার নিজের হাতে ফার্স্ট টাইম এত বড় একটা ভুল আমার হাত থেকে হলো। মানে কেকটাকে আমি দুপুরে রেডি করে রেখেছি,
এরপর আমাকে কাস্টমার আসে সন্ধ্যাবেলা কেকটা নিতে। কাস্টমার পুরো গেটের সামনে দাঁড়িয়ে আছে, ততক্ষণে আমার বক্স প্যাকিং ট্যাকিং সবই হয়ে গেছে, শুধু একটাই ফ্রিজ থেকে বের করে আমি ক্যারি পেপারে বক্সটা ভরবো। সেই বক্সটা ভরতে গিয়ে ফার্স্ট টাইম আমার কেকটা আমার হাত থেকে পড়েই নষ্ট হয়ে গেল। কিন্তু সেই অবস্থায় এতটাই টেনশনে পড়ে গেছিলাম, মানে 10 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম এটা আমার সাথে হলো। তো কাস্টমারকে আমি ডাকলাম, ডেকে দেখালাম যে তোমরা 10টা মিনিট ওয়েট করো, আমি তোমাদের কেকটাকে একদম একটা ফাইনাল লুক করে দেবো। কিন্তু সেই সময় আমার কাছে কেউ ছিল না যে আমাকে তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করে দেবে। আর এতটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যে নিজেই ক্যামেরা ফিট করে যে ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো আমি কি করে ফিনিশিংটা দিলাম, সেটা আমি আর দেখাতে পারলাম না। এটাই রক্ষে যে আমি সব সময় ফ্রিজে, নর্মাল ফ্রিজে একটু করে হুইপ ক্রিম বিট করে এক্সট্রা রাখি, কখনো কখনো কাজে লাগে। তো তাড়াতাড়ি করে আমার ক্রিমটা ছিল বলেই কিন্তু সেই 10 মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি করে এই কেকের ক্রিমটা রেডি করে দিতে পেরেছি। এরপর কাস্টমারটা এতটাই ভালো, সে বললো যে আমি খারাপ অবস্থায় কেকটা নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের একটা স্যাটিসফাই যখন না হচ্ছি যে আমি সারাদিন ধরে পরিশ্রম করে কেকটা রেডি করলাম, কেকটা খারাপ কেক হয়ে গেল আর বাকিজন দেখলে আমার নামটা বদনাম হবে, তার জন্য আমি ওদের কাছে 10 মিনিট চেয়ে নিয়ে কেকটা ডেকোরেশন করে নিলাম আবার। আর এখানে দেখো আমি বিভিন্ন ধরনের মাল্টি কালারের সুগার বল, গোল্ডেন বল, হোয়াইট বল সমস্ত বল ছড়িয়ে দিলাম। আর কেকের সাইডে বর্ডারটা তোমরা দেখো একদম ছোট্ট ছোট্ট পার্ল বর্ডার রেডি করছি, মানে এখানে একটু করে চেপে আবার ছেড়ে দিচ্ছি। এই বর্ডারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এরপরে চলো কেকটা আমার কত গ্রাম ওয়েট হচ্ছে সেটা আমি মেপে নিই। 8 কেক বোর্ডের ওয়েট হয় 58, আর এখানে কেকটা ওয়েট করে নিলেই দেখো আমার মোটামুটি 290 গ্রাম, মানে 250 গ্রাম আমাদের। আশা করছি কেকের ক্রিমটা যাতে তেতো না হয় তার জন্য যে টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই হেল্পফুল হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার চ্যানেলটাকে প্রচুর শেয়ার করো যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছাতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।